আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানিনা। রাষ্ট্র সংস্কারের কাজ ও নির্বাচনী প্রস্তুতি একই সময়ে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের উদ্বোধনী অধিবেশনে ভিডিও বার্তায় একথা জানিয়ে তিনি বলেন, সংস্কারবিহীন নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য ভাঙতে গণ অভ্যুত্থান বিরোধী শক্তির চেষ্টা অব্যাহত থাকায় ঐক্য আরও দৃঢ় হচ্ছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে সংলাপে অনেকে বলেন, আসামিরা শহীদ পরিবারকে হুমকি দিচ্ছে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন। আগুনের ঘটনায় আলামত সংগ্রহের জন্য ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইম সিন ইউনিট সকালে সচিবালয়ের ৭ নম্বর ভবনে প্রবেশ করেছে। এদিকে গতকাল ৮ সদস্যের নতুন তদন্তে কমিটি গঠন করেছে সরকার। এ কমিটিকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে বুধবার রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সিআইডি ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিস নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন। মাহবুবা, আসলে সকালবেলা সিআইডি ক্রাইম সিন ইউনিট, ফায়ার সার্ভিস সহ তদন্তের যে কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিটি সদস্যই ভিতরে এসেছেন। মূলত ক্রাইম সিন ইউনিট তারা তাদের আলামত সংগ্রহ করছেন। আগুন লাগার যে ঘটনা ঘটেছে ৭ নম্বর বিল্ডিংয়ে সচিবালয়ের, সেখানে তারা প্রতিটি জায়গায় যাবেন এবং সেখানে তারা দেখবেন যে আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে, শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা, কোনো গোলযোগ ছিল কিনা, সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবেন এবং সেখান থেকে আলামত সংগ্রহ করবেন। পরবর্তীতে তারা ফরেন্সিক যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটি তারা তৈরি করবেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে কাজগুলো থাকে সেগুলো তারা সংগ্রহ করছেন এবং তদন্তের যে কমিটি তারা ভিতরে গিয়েছেন। পুরো কমিটি মিলে তারা আলাপ আলোচনা হয়তো বা করছেন যে আসলে কীভাবে আগুনটি লাগতে পারে, সূত্রপাত কোথায়, কোনো ষড়যন্ত্র আছে কিনা, সব বিষয়ে তারা দেখছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এই যে তদন্ত কমিটি করা হয়েছে বা যারা ভিতরে প্রবেশ করেছেন তারা কেউই বাইরে আসেননি বা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। আমরা গণমাধ্যম কর্মীরা সবাই তাদেরই অপেক্ষাতেই আছি আসলে তারা কখন আসবেন, কি তারা আলামত পেলেন কিনা, কোনো ধরনের অগ্রগতি আছে কিনা, সেই বিষয়ে আমরা আসলে জানতে চাই, দর্শকদেরকেও জানাতে চাই। এই অপেক্ষাতেই সবাই রয়েছে। গতকাল কিন্তু আগুনের যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ বুধবার দিবাগত রাতে আগুনটি লাগে এবং পরবর্তীতে গতকাল সকাল ৮টা পর্যন্ত কিন্তু আগুন ছিল এবং ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে যখন এই আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল তখন কিন্তু ফায়ার সার্ভিসের এক কর্মীও কিন্তু নিহত হয়েছে। বিশেষ করে যখন রাস্তায় তারা পাইপের জন্য যে পাইপ রয়েছে পানির জন্য, সেই পাইপ নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক চাপাতে এবং ট্রাক চাপায় তিনি নিহত হন। তার নামাজের জানাজা ঢাকায় হওয়ার পরে তার মরদেহ কিন্তু তার গ্রামের বাড়ি রংপুর, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং সবশেষ যদি বলি যে আমাদের আসলে অপেক্ষা কমিটি বের হয়ে আসলে কি বলবেন সেটি আমরা হয়তোবা পরবর্তী সংবাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের রংপুর গ্রামের বাড়ি শোকে স্তব্ধ। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। ঘাতক কাভার্ড ভ্যান চালকের শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। আগুন নেভাতে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে ব্যারিকেড না দেয়ায় ট্রাক ঢুকে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। ট্রাক চালকের দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সরকারকে
অসহায় নয়নের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান এলাকাবাসীর। রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপরিয়া গ্রামের কৃষক আক্তারুজ্জামানের এক মেয়ে ও এক ছেলের মধ্যে নয়ন ছিল ছোট। দর্শক, এই মুহূর্তে রংপুর মিঠাপুকুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। ফায়ার ফাইটার নয়নকে নিয়ে এলাকাবাসী ও তার স্বজনরা কি বলছে জানাবেন। মাহবুবা, আমি এখন রয়েছি নয়নের বাড়িতে। আমরা দেখেছি যে গতকাল রাতে নয়নের মরদেহ এখানে আসার পরে জানাজা এবং পরে তার দাফন সম্পন্ন হয়েছে, এবং আসলে আমরা দেখেছি যে তার মৃত্যুর খবর শোনার পর থেকে তার পরিবার সহ পুরো গ্রামে যে শোকের ছায়া বিরাজ করছে, এবং সব জুড়ে রংপুরে এখানে যে আসলে মিঠাপুকুর জুড়ে মানুষের মধ্যে তারা কিন্তু অনেকটাই শোকাহত, এবং এখন আমরা দেখছি তার পরিবারের সবার মধ্যে কিন্তু সেই শোকের ছায়াটা এখন পর্যন্ত বহমান রয়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে তার লাশ দাফনের পর থেকে এখন পর্যন্ত তার বাড়িতে বিভিন্ন পাড়ার গ্রামের মানুষ তারা কিন্তু আসছেন, তারা কিন্তু সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু আসলেই যে আসলে দেশের জন্য প্রাণ দিল নয়ন, আসলে তার যে প্রাণ যাওয়ার কারণ সেটি আসলে চিহ্নিত করে এবং দায়ীদেরকে শনাক্তের জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবং আমরা কথা বলবো, এখানে তার বোন রয়েছে, আমরা আসলে জানবো যে আপনার বোন ভাই যে মারা গেল আসলে কারণটা কি ছিল, আপনারা কি চান? আমাদের ছোট ভাইয়ের বিচার চাই, কঠিন বিচার চাই। আমার ভাই দেশের জন্য জীবন দিচ্ছে। আপনারা এখন কি চান? আপনাদের তো পরিবারে কে কে আছেন এখন? দাফনের পরে আপনাদের এখন কি অবস্থা সেটা একটু বলবেন। আমার বাবা, আমার মা আর আমি ছাড়া আর কেউ নেই আমার পরিবার। আমার তো একটাই ভাই, ছেড়ে চলে গেছি। আমার ভাই আর কেউ নেই, আমার বাবার দেখাশোনার মতো কেউ নেই আর আমি ছাড়া। আমি তো পড়ার বান্দা। আপনাদের কোনো দাবি আছে? আমাদের ভাইয়ের সেই হত্যার আওতায় বিচার চাই। ওরা কেন আমার ভাই দেশের জন্য দিচ্ছে, কেন তারা ট্রাকটা আটক করলো না? আইনের লোকেরা কেন ওরা বললো না যে ট্রাক এখন আসা যাবে না? এরা কেন করলো না? দর্শক ধন্যবাদ। শুনছিলাম যে আসলে আমরা দেখছিলাম যে তার বোন অভিযোগ করছিলেন যে আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অনেকটা অবহেলা ছিল, যার কারণে নয়নের মৃত্যু হয়েছে। এবং স্থানীয় সবাই কিন্তু একই কথা বলছেন, তারা বলছেন যে আসলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম নয়ন, যাকে হারিয়ে তারা আজকে প্রায় নিঃস্ব প্রায়, এবং তার পরিবার এবং তার প্রতি যাতে সরকার সদয় দৃষ্টি রাখেন এবং তার প্রতি আসলে সামনের দিনে চলতে পারে সে ব্যবস্থা করেন। সব মিলিয়ে তার যে সার্বিক পরিস্থিতি খোঁজখবর রাখেন সেজন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন। তারপরে তো এই ছিল আমার কাছে রংপুরের মিঠাপুকুর থেকে নয়নের বাড়ির সর্বশেষ খবর। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। পাবনার সাথিয়া উপজেলার সাথিয়া মাধবপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা করিমনে ধাক্কা দেয় ট্রাক। এতে করিমনে থাকা ৩ কৃষি শ্রমিকের মৃত্যু হয়। ভোরে এই দুর্ঘটনা ঘটে, আহত হচ্ছে আরো ৫ জন। নিহত শ্রমিকরা হলেন রাঙামাটি গ্রামের খোকন ইসলাম, ছন্দহ গ্রামের ধনী প্রামাণিক এবং একই গ্রামের রাসেল আহমেদ। পুলিশ জানায়, ভোরে শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাচ্ছিল। রাঙামাটিয়ায় এসে সড়কে করিমনটি দাঁড়ালে সাথিয়াগ্রামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। চাঁদপুরে জাহাজে ৭ নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদ, দোষীদের শাস্তি সহ বেশ কয়েকটি দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে গেল রাত থেকে এই কর্মবিরতি শুরু হয়। এর আগে বৃহস্পতিবার নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ি শাখার উদ্যোগে দাবি আদায়ে সরকারকে আলটিমেটাম দেয়। কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দরটি। বাঘাবাড়ি নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। কর্মবিরতি চলমান থাকলে উত্তরাঞ্চল জুড়ে জ্বালানি তেল সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভরপুর সরবরাহের পরও চড়া চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়। ৭৫ টাকার নাজিরশাইলের দাম উঠেছে ৭৫ টাকা। বেড়েছে মোটা চালের দাম। স্বস্তি নেই মুরগিতে।
30 টাকা বেড়ে কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা, আর 50 টাকা বেড়ে সোনালী মুরগি 350 টাকা। ফের 200 টাকা বেড়েছে ইলিশ মাছে, বিক্রি হচ্ছে 2400 টাকা। তবে ডজন প্রতি ডিমের দাম কমেছে 10 টাকা। কমতির দিকে আলু পেঁয়াজের দাম। শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে 50 টাকার নিচে। যে মিনিকেট আমরা বিক্রি করছি 70 থেকে 72 টাকা, ওই মিনিকেট এখন 78 থেকে 80 টাকা বিক্রি করতেছি। তার মানে প্রতি কেজিতে 8 টাকা। নাদিরশাল আমরা আগে 75 থেকে 70 টাকা বিক্রি করতাম, এখন নাদিরশাল 85 থেকে 90 টাকা পর্যন্ত হয়ে গেছে কিছু কিছু নাদিরশাল। ব্রয়লার মুরগি 180 টাকা 90 টাকা বেচছি। আজকে মনে হয় আজকে আর এক সপ্তাহ হয়েছে, আজকে ব্রয়লার মুরগি 100টা 210 টাকা আর বড়টা 200 টাকা। কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির অত্যন্ত বরেণ্য নেতৃবর্গ, আমাদের বুদ্ধিজীবীবৃন্দ এবং আজকের এই সভায় উপস্থিত আমাদের ভাই ও বোনেরা, সবচেয়ে বড় যেটা আমাদের যারা এই জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা এখানে অনেকে আছেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজনরা এখানে আছেন, তাদের সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমি আসলে এত স্বল্প সময়ের মধ্যে এটা আমার কথাগুলো বলা, সেই সঙ্গে অন্যদের কথাগুলো শোনা, এটা বোধহয় আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জন্য আমার নিজেরই আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি। বাংলাদেশ একটা অত্যন্ত সবচেয়ে জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের উপর পড়েছে, সে কাজটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের মতো করে দেখতে পারি, সেই বিষয়টাকে কতটা স্থির করা যায়, নির্ধারণ করা যায়। আজকে যে প্রশ্নগুলো সামনে এসছে, আমি খুব সংক্ষেপে চলে আসছি সামনের দিকেই। সে প্রশ্ন এসছে যে আপনার ঐক্য এরা যেটা নির্ধারণ করেছেন, সংস্কার, নির্বাচন। আজকে 53 বছর পরে, এটা আমাদের দুর্ভাগ্য জাতিগতভাবে যে 53 বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছতে পারতাম। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 1912 সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি, অনেক যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন, আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সেই সময়ে আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে, অনেক রাজনৈতিক নেতাদেরকে পঙ্গু করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, এবং দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আমরা কিন্তু সেই লড়াইটা করছি। আমার দলের কথা আমি বলতে পারি, যেটা আমার বলা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের দলেই আমার 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা রয়েছে। আমাদের 700-র উপরে নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে, প্রায় 20,000-এর উপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে। আয়না ঘরের কথা আপনারা সবাই জানেন। ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গকে। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি। আজকে যে কথাটা হচ্ছে সোচ্চার হওয়া, সেই সোচ্চার আমরা প্রথম থেকেই থাকার চেষ্টা করেছি। তখন আমরা অনেককেই আমাদের সাথে পাইনি, এখন আমরা তাদেরকে সামনে দেখছি, আমাদের খুব ভালো লাগছে, আমরা আরো বেশি অনুপ্রাণিত বোধ করছি। সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক। আপনাদের অনেকেরই জানা থাকা উচিত যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন যে 2016 সালে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভিশন 2030 একটা আমরা একটা ডকুমেন্ট বের করেছিলাম, যেখানে রাজনৈতিক সংস্কারের কথা খুব পরিষ্কার করে উল্লেখ করা ছিল, এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা উল্লেখ করেছিলাম। সেখানেই আজকে যে বিষয়গুলো একদম সামনে চলে এসছে, যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা, তার ভারসাম্য রক্ষা করা,
এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে, সে বিষয়টাকে নিশ্চিত করা, এবং একই সঙ্গে আপনার যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা কিন্তু তখনই অর্থাৎ 2016 সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম। আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম, জনগণের সামনে পেশ করেছিলাম। পরবর্তীতে 2022 সালে আমি তখন জেলে চলে গেলাম, আমরা বেশ অনেকেই জেলে গেলাম। সে আপনাদের মনে থাকার কথা, গোলাপবাগে একটা জনসভার মধ্যে দিয়ে আমরা প্রথমে 10 দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করেন। পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা 31 দফা আমরা একটা কর্মসূচি, সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি। এখানে শুনছিলেন ঐক্য সংস্কার নির্বাচন জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে বিএনপি মহাসচিবের বক্তব্যের অংশবিশেষ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।